নির্বাচন আমাদের দেশে সবসময় একটা প্রতিযোগিতা থেকে প্রতিদ্বন্দ্বিতার দিকে রূপ নেয়। যদিও আমরা বলতে পছন্দ করি যে নির্বাচন একটা উৎসব, কিন্তু আসলে সেটা ঠিক উৎসব নয়। সব উৎসবে কিন্তু একটা আনন্দের আমেজ থাকে, কিন্তু নির্বাচনে থাকে একটা প্রতিদ্বন্দ্বিতার মানে আবহ। ফলে এবং এবার এর সাথে আশঙ্কাও যুক্ত আছে। সবসময় সেটা থাকে, কিন্তু যে কারণেই এ পর্যন্ত যে 12টা জাতীয় নির্বাচন হয়েছে, এমনকি এক দলের অধীনে নির্বাচন হওয়ার পরেও সেটা সহিংসতা মুক্ত হয়নি, কারণ এক দলের মধ্যেও তো বহু দল হয়ে যায়। তো সে কারণে যেটা বলছিলাম যে যেহেতু এটা প্রতিদ্বন্দ্বিতা থেকে কখনো কখনো মারমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায়, ফলে সেক্ষেত্রে আশঙ্কা থাকে, সেক্ষেত্রে প্রতিপক্ষকে কতভাবে পরাজিত করা যায় তার চেষ্টা থাকে। সে কতভাবে পরাজিত করার মধ্যে পেশি শক্তির প্রভাব থাকে, টাকার প্রভাব থাকে, আঞ্চলিকতার প্রভাব থাকে, এবং সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণরূপে প্রভাব থাকে সেটা ধর্মের রাজনৈতিক ব্যবহার সেটা থাকে। তার সঙ্গে এখন যুক্ত হয়েছে যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে একটা ভুল অথবা ভুয়া তথ্যকেও সত্যের মতো করে উপস্থাপন করার দক্ষতা। ফলে কেউ প্রথমে হয়তো বুঝতেই পারবে না যে ঘটনাটা কেমন হলো, কারণ শুধুমাত্র ভুল তথ্যের ব্যাপার না। আপনার বাংলাদেশের ইতিহাসে কয়েকটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেছে এরকম, যেমন কুমিল্লার নাসিরনগরে যে ঘটনাটা ঘটেছিল, পাবনার সাথিয়ায় যে ঘটনাটা ঘটেছিল, রামুতে যে ঘটনাটা ঘটেছিল, রংপুরে যে ঘটনা ঘটেছিল। পরে দেখা গেল যে এই যে ফেসবুকে একটা তথ্য দিয়ে একটা গ্রাম পর্যন্ত জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু যার নামে এই ঘটনাটা ছড়ানো হয়েছিল তিনি ফেসবুক তার নাই, তার ফেসবুক অ্যাকাউন্ট নাই, এবং কেউ কেউ আছে তিনি প্রায় নিরক্ষর। তো এগুলোর পরেও কিন্তু তার কোনো প্রতিবিধান হয় নাই। ফলে যখন সেগুলোই হয় নাই, এখন তো আরও অনেক বেশি এখানে টাকার খেলা চলবে। আপনারা জানেন যে কন্টেন্ট ক্রিয়েটার নামে একটা গ্রুপ তৈরি হয়েছে, এবং তারা খুবই দক্ষ, এবং টাকার জন্য তারা যে কোনো কিছু করে দিতে পারেন, টাকার বিনিময়ে যে কোনো কিছু করতে পারে। এবং নির্বাচন কমিশন এদেরকে এবার লেগেসিও দিয়েছে এক প্রকার প্রচারণার কাজে। সেটাই তো। ফলে আমরা মনে করি কন্টেন্ট ক্রিয়েটারের নামে তারা আসলে ডিসকন্টেন্ট বাড়িয়ে তুলবেন, এবং এটা যেটা করবেন, অনৈতিকতার তো একটা চূড়ান্ত প্রতিযোগিতা হয়ই শুরু থেকেই। হলফনামা দেওয়ার সময় থেকে তো একটা অনৈতিকতার চূড়ান্ত তৈরি হয়েছে। যে মানুষ বলছেন তার বার্ষিক ইনকাম 3,60,000 টাকা, তার মানে মাসিক 30,000 টাকা, আর তারই আবার দেখা যাচ্ছে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমা আছে, কিংবা তার বাড়িটাও বেশ দামি, এবং দেখা যাচ্ছে যে কারো কারো সোনা বা বাড়িতে যা আছে তার দাম ধরা হয়েছে একদম প্রাগৈতিহাসিক সময়ের। তো এইরকম করে যে হলফনামায় হলফ জমা দিয়েছেন যারা, শত কোটি টাকার মালিক আছেন, এইরকমও যেমন নির্বাচন অংশগ্রহণ করছেন, কোটি টাকার মালিক আছেন প্রায় 250-300-র উপরে এরকম আছেন, এবং কেউ কেউ আছেন যে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু পুরো জামানত এবং এর টাকাটা একসঙ্গে জোগাড় করতে পারেননি বলে মনোনয়নপত্রটাও জমা দিতে পারেননি। আচ্ছা, ধরুন বাংলাদেশে একজন স্কুল শিক্ষক, তিনি সারা জীবন ছাত্রদেরকে শিখিয়েছেন, তার যদি আফটার রিটায়ারমেন্ট ছাত্ররা তাকে বলে, স্যার আপনি এবার একটু আমাদের এখানে ইলেকশনে দাঁড়ান, তার পক্ষে কি সম্ভব হবে ইলেকশনে এরকম অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করে ইলেকশনে দাঁড়ানোর? সম্ভব হবে না। তো এই কারণে আমরা বলবো যে নির্বাচন প্রথমে একটা ব্যারিয়ার তৈরি করে দিয়েছে, টাকাওয়ালা বনাম টাকা যাদের নাই, ভোটার বনাম প্রার্থী, তার একটা ব্যারিয়ার তৈরি করে দিয়েছে। কিন্তু যে অনৈতিকতার কথা যেটা বলেছিলাম, সেটা দেখা যাচ্ছে ওই প্রার্থী যারা, তারা টাকাওয়ালা হওয়ার পরেও তারা গরিব হওয়ার ভান করছেন। তো শুরুতেই তারা জনগণের কাছে গেলেন, আমি কিন্তু খুব গরিব, আমি কিন্তু খুব গরিব। তো এই যে গরিব, এটা অর্থনৈতিক গরিব শুধু কি, নাকি নৈতিকভাবেও গরিব? এবং গরিব হয়ে কেউ কেউ আবার গরিব দেখিয়ে ভবিষ্যতে ধনী হওয়ার পথ খুলে নিতে চাচ্ছেন। এমপি হয়ে তারা এমপি মানে মেম্বার অফ দ্য পার্লামেন্টটাকে তারা ম্যাজিক্যাল পাওয়ার, এমপি ম্যাজিক্যাল পাওয়ার বানিয়ে ফেলবেন, এবং পরের বছর হলফনামায় দেখা যাবে যে এটার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই যে অনৈতিকতা যেখানে শুরু হলো আর্থিক, এটাকে প্রতিষ্ঠিত করবার জন্য শক্তি, এবং এটাকে আরও বেশি গ্রহণযোগ্য করবার জন্য প্রচার, তাহলে টাকা, পেশি শক্তি এবং মিডিয়া ম্যানিপুলেশন, এই তিনটাকেই কিন্তু তারা কাজে লাগাবেন নির্বাচনের সময়। ফলে আপনি যেটা বললেন, এর মধ্যে পেশি শক্তির বিষয়টা তো বললেন, পেশি শক্তির পিছনেও থাকে কিন্তু টাকা। যেটা প্রচার যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে প্রচার হয়, তারও পিছনে থাকবে টাকা।
ফলে টাকার শক্তি দিয়েই কিন্তু পেশির শক্তি, টাকার শক্তি দিয়ে কিন্তু প্রচারের শক্তিকে নিয়ন্ত্রণ করা হবে এবং টাকাওয়ালারাই পার্লামেন্টে যাবেন। এবং এবারও দেখা গেল যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের বিরাট একটা অংশ তারা ব্যবসায়ী হিসেবে নিজেদের পেশায় দেখিয়েছেন। আর একটা নতুন পেশা আমাদের এখানে তৈরি হয়েছে, সেই পেশাটার নাম হচ্ছে কনসালটেন্সি করেও নাকি প্রচুর টাকা রোজগার করা যায়। এবং তারা করছেন কেউ এক সময় এই 2 বছর আগেও টিউশনি করে নাকি মাসে 60-70 হাজার টাকা রোজগার করতেন, তারা এখন 98 লক্ষ টাকা সম্পদ দেখাচ্ছেন। কেউ আবার কোনোভাবে কায়ক্লেশে জীবিকা নির্বাহ করতেন, এখন তারা পরামর্শক হয়ে প্রচুর টাকার মালিক হয়ে গেছেন। কি পরামর্শ দিলেন, কাকে পরামর্শ দিলেন, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু এবং তার পরামর্শ যারা নিলেন তারা আবার কি হলেন। ওই একটা গল্প আছেন, এটা বলে শেষ করি। এক লোক নাকি তার বন্ধুকে গিয়ে বলছে, দোস্ত একটা বই লিখেছি, দারুণ বই, এই বইটা যদি প্রকাশ করতে পারি দারুণ একটা পরিবর্তন হবে। বলে এত দারুণ বলছিস, বিষয়টা কি? বলে কোটিপতি হওয়ার সহজ উপায়, এই একটা বই লিখেছি, কিন্তু বইটা ছাপা পয়সা নেই, তো তুই যদি টাকাটা আমাকে দিতে পারতিস তাহলে আমি বইটা ছেপে ফেলতে পারতাম। যে কোটিপতি হওয়ার সহজ উপায় দেখাচ্ছে সে কিন্তু বই ছাপার পয়সা নেই তার কাছে। তো এইরকম আমরা ঘটনা দেখেছি। 2 দিন আগে যার পয়সা নাই, হঠাৎ করে কনসালটেন্সি করে তিনি আবার প্রচুর টাকার মালিক হয়ে গেলেন এবং তারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেনও। এবং বলা যায় না, তাদের মধ্যে কেউ হয়তো বিজয়ী হবেন, বিজয়ী হয়ে পার্লামেন্টে গিয়ে আইন প্রণয়ন করবেন, কেউ মন্ত্রীও হবেন। ফলে এই যে একটা অর্থনৈতিক অসততা এবং ভবিষ্যতে অর্থনৈতিক সমৃদ্ধির সোপানে পা দেয়া, এর মাঝখানে আছে প্রচার, এবং এই প্রচারটাকে নিজের পক্ষে নিয়ে আসবার জন্য যত ধরনের কৌশল প্রয়োগ করা দরকার সবই তারা করবেন। কিছু কাজ আছে সেটার ফলাফল দৃশ্যমান হয়, কিছু কাজ আছে তার ফলাফলটা দৃশ্যমান হয় না, কিন্তু তার ফলটা মানুষ ভোগ করে। যেমন নির্বাচন কমিশনের সব কাজ দৃশ্যমান হওয়ার দরকার নেই, কিন্তু নির্বাচন কমিশনের কাজের ফলাফলটা মানুষ যেন ভোগ করে। নির্বাচন কমিশন যদি বলতেন যে নির্বাচনের এই আচরণবিধি আপনারা মেনে চলবেন, সেই প্রচারটাই বেশি করে করতেন, এবং যারা সেই আচরণবিধিটা মানলেন না তাদেরকে যদি একটা শাস্তির আওতায় নিয়ে আসার চেষ্টা করতেন, তাহলে মানুষ দেখতো যে হ্যাঁ, একটা দৃশ্যমান ফলাফল আছে। 2 দিন আগে যিনি সরকারের উপদেষ্টা ছিলেন তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, এবং নির্বাচনে দাঁড়ানোর তার যেই প্ল্যাকার্ড সেটা এখনও বিদ্যুতের খুঁটিতে ঝুলছে। এদিকে বলা আছে বিদ্যুতের খুঁটিতে যদি কেউ পোস্টার লাগায় তাহলে তার জরিমানা হবে। তখন মানুষ কি বলবে? তো এইরকম ছোট বিষয়, যে প্রথমত যারা দায়িত্বে থাকেন তাদের তো অনেক বেশি নিয়মটা মানা দরকার। তারা নিজেরা নিয়ম না মানলে অন্যকে নিয়ম মানতে উদ্বুদ্ধ করবেন কিভাবে? ফলে নির্বাচন কিন্তু শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা নয়, নির্বাচন একটা সংস্কৃতি। নির্বাচন সংস্কৃতি এই অর্থে যে আমরা 3 জন এখানে আছি, 3 জন মিলে যদি ভোটাভুটি হয়, এক পক্ষে যদি 2 জন থাকে আর এক পক্ষে যদি 1 জন থাকে, তাহলে যিনি একজন তিনি নিশ্চয়ই এই মুহূর্তে যে 2 জন একমত আছেন ওটা মেনে নেবেন। তারপরে যদি তার মনে হয় যে না, তার যুক্তিটা আসলেই কার্যকর যুক্তি, তারপরে তিনি বোঝাবার চেষ্টা করবেন। কিন্তু 2 জনের মতকে তিনি তো আর গায়ের জোরে উড়িয়ে দেবেন না। এই জন্য নির্বাচন একটা সংস্কৃতি। সেই সংস্কৃতিটা কি? যুক্তিটাকে ধারণ করে অন্যের মতটাকে গ্রহণ করার শক্তি। যেমন আমার যুক্তিটা আমি হয়তো ছাড়লাম না, কিন্তু যেহেতু অন্যরা এটা এখনো মানে নাই, ফলে এই যে অন্যের মতটাকেও গ্রহণ করার যে সংস্কৃতি, এইটার চর্চা না হলে কিন্তু গণতন্ত্রের চর্চা হয় না। এটা চর্চা না হলে কিন্তু আপনার ওই নির্বাচনী সংস্কৃতিটাও আসবে না। তখনই হয় কি, একসময় নির্বাচনকে এরকম বলা হতো, নির্বাচন হচ্ছে মূর্খতন্ত্র, গণতন্ত্রের নামে মূর্খতন্ত্র প্রতিষ্ঠা করে। কি ক্ষেত্রে? যেমন ধরুন 10 জন মানুষ বসে আছেন, একজন তার মধ্যে ডাক্তার। তা ডাক্তার একজন রুগীকে দেখে একটা মত দিলেন, দিয়ে তারপরে বললেন আসেন ভোটাভুটি করি। যে বাকি 9 জন তারা মেডিকেল সায়েন্সের কিছুই জানে না, তারা যদি একজোট হয়ে বলে না ডাক্তার তুমি ভুল বলছো, তাহলে সেটা কি গণতন্ত্রসম্মত হলেও যুক্তিসঙ্গত হবে? ফলে অনেক কিছু কিন্তু তথাকথিত গণতন্ত্রসম্মত হলেও যুক্তিসঙ্গত হয় না। তাহলে তখন কি হয়? কারণ একটা সময় তো বিধবা বিবাহ কিংবা তার আগে যদি আমরা বলি সতীদাহ প্রথা, এই সমস্ত বিষয় যদি বলি, ভোটাভুটিতে এগুলো পাশ হওয়া কিন্তু খুব কঠিন ছিল। কিন্তু এগুলোকে তো মানুষ তো অমানবিক প্রথাই বলেছে। ব্রুনোকে যখন বিচার করা হয় তখন তো ব্রুনোকে শাস্তি দেওয়ার পক্ষেই সবাই ছিলেন, গ্যালিলিওর ব্যাপারেও তখন সবাই ছিলেন। এই জন্য বলা হয় যে গণতন্ত্রের নামে একটা আপাত কাজ চালানোর পদ্ধতি হচ্ছে নির্বাচন। কিন্তু নির্বাচন থাকলেই গণতন্ত্র থাকবে এমন না। নির্বাচন মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের মতটা মেনে নেওয়ার সংস্কৃতি তৈরি করা।
আর গণতন্ত্র মানে হচ্ছে যুক্তি প্রতিষ্ঠার জন্য একটা পরিবেশ তৈরি করা। যুক্তি প্রতিষ্ঠার পরিবেশ মানে কি, আমি যদি হেরেও যাই তারপরে আমি আমার যুক্তিটা যেন বলতে পারি। আমার যুক্তিটা কেউ যদি গ্রহণ নাও করে তারপরেও যেন আমি আমার যুক্তিটা বলতে পারি, নির্ভয়ে বলতে পারি। আমার মার খাওয়ার ভয় থাকবে না, গলা কেটে ফেলার ভয় থাকবে না, জেলে যাওয়ার ভয় থাকবে না, গুলি করে মারার ভয় থাকবে না, অথবা গুম হয়ে যাওয়ার ভয় থাকবে না। এইটা চর্চা করার কথাটাই না নির্বাচন কমিশন বলবে। নির্বাচন কমিশন সবসময় লাঠি হাতে তাড়া করবে না তো। নির্বাচন কমিশন একটা নির্বাচনী সংস্কৃতি গড়ে তোলার জন্য সেই প্রচারটা করবে। কিন্তু আমরা নির্বাচন কমিশনকে অনেক সময় খুব প্রশাসনিক কর্তৃত্ব সম্পন্ন কমিশন হিসেবে দেখতে চেয়েছি। তারাও নিজেরা কখনো কখনো প্রশাসনিক কর্তৃত্ব সম্পন্ন একটা কমিটি হওয়ার চেষ্টা করেছেন। খেয়াল করে দেখুন, বাংলাদেশের নির্বাচন কমিশনের যে লোকবল আছে, ভারতের নির্বাচন কমিশনের লোকবল কিন্তু তার চেয়েও কম।